আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনা ভারতের পূর্ব সীমান্ত বা বাংলাদেশ সীমান্তে কিভাবে যুদ্ধ পরিস্থিতি ঘনিয়ে উঠছে এবং সেই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি দুবিধার মধ্যে পড়েছে, মানসিক টানাপোড়েনের মধ্যে পড়েছেন, সেই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছে এক উচ্চ পর্যায়ের পাকিস্তানি সেনা অফিসারদের দল বাংলাদেশ সফর করতে আজ ঢাকা আসছেন। এর প্রতিনিধি দলের প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হায়দার, যিনি পাকিস্তান আর্মির জয়েন্ট স্টাফের ডিরেক্টর জেনারেল। তার সঙ্গে থাকবেন পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডর ও পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। তাদের সফর 6 অক্টোবর থেকে শুরু এবং ঢাকায় লাল গালিচার সংবর্ধনা দেয়া হবে তাদের, এমন খবর পাওয়া যাচ্ছে। এই সফরটি 4 দিনের এবং এতে তারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অঞ্চল পরিদর্শন করবেন বলে গোপন সূত্রে খবর। কারণ আইএসপিআর তারা কিন্তু তার পুরো সফরসূচি দিচ্ছেন না, অন্তত এখন অব্দি দেয়নি। কেবল তার গোপন সূত্র আবার দিলেও তা থেকে গোপন করে রাখা হচ্ছে অনেকগুলো খবর। লেফটেন্যান্ট জেনারেল তবসসুম হায়দার এর আগে পাকিস্তান সেনাবাহিনীর 14তম ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ছিলেন এবং তার সঙ্গে এই সফরে আসছেন পাকিস্তান নৌবাহিনীর একজন কমোডর, সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর এবং আরো অনেকে। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত কয়েক মাসে আরো কিছু পাকিস্তানি সামরিক প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল নাদিম আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তালহা, ব্রিগেডিয়ার জেনারেল সাউদ আহমেদ রাও এরা বাংলাদেশ সফর করেছেন আলাদা আলাদা টিম নিয়ে। কিন্তু অপারেশন সিন্দুরের পর, বিশেষ করে ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের পর, যখন দুদেশের সম্পর্কে ব্যাপক অবনতি দেখা গিয়েছে, তখন পাকিস্তানের সামরিক অফিসারদের এই বাংলাদেশ সফর নিশ্চিতভাবেই ভারতের সুখের বা স্বস্তির কারণ হবে না। ভারতের ভুরু কুঁচকে দেওয়ার যথেষ্ট কারণ এই সফরে থাকতেই পারে। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্তে যুদ্ধ শুরু করার হুঙ্কার কিন্তু দেয়া হয়েছে, একবার নয় একাধিকবার। আরো উল্লেখ্য যে তার সাথে সমানে তাল মিলিয়ে বাংলাদেশেরও বিভিন্ন কর্মকর্তা এমনকি উপদেষ্টা পর্যন্ত ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুমকি দিয়েছে। গত সপ্তাহে নিউ ইয়র্কে বাংলাদেশ জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ডাক্তার তাহের ভারত আক্রমণের যে পরিকল্পনা ঘোষণা করেছেন 50 লক্ষ যুব সেনা নিয়ে, তাতে কিছু একটা মতলব যে আছে পাকিস্তানি সেনাকর্তাদের এই সফরের পেছনে, সেটা বলাই বাহুল্য। বিশেষ করে জানা যাচ্ছে এই সফরে তারা শিলিগুড়ি করিডোরের সন্নিহিত অঞ্চল ও মিয়ানমারের সীমান্ত অঞ্চল পরিদর্শনে যাবেন এবং যুদ্ধের পরিস্থিতিতে দুই দেশের সেনা কিভাবে একযোগে শত্রুর মোকাবিলা করতে পারে বা যুদ্ধে নামতে পারে সে বিষয়ে বেশ কয়েকটি উচ্চ স্তরের বৈঠক করবেন পাকিস্তানের সেনাকর্তারা এবং বাংলাদেশের সেনাকর্তারা। দেশি বিদেশি সংবাদ মাধ্যমের কাছে গোপন সূত্রের আরো খবর, বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অপারেশন সিন্দুর পরবর্তী বর্তমান ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান সেনাকর্তাদের এই বাংলাদেশ সফর ভারত বাংলাদেশের সম্পর্কে যে আরো অবনতি ঘটাতে পারে এই বিবেচনা করে তার পক্ষ থেকে এই সফরের তীব্র বিরোধিতা করেন। কিন্তু সেনার যে জামায়াতপন্থী এবং মোহাম্মদ ইউনূসের চাপে এই সফর চূড়ান্ত করা হয়। জানা যাচ্ছে ওয়াকারুজ্জামান নিজে ভারতে নয়াদিল্লিতে তিনি অধিবেশনে যোগ 30টি দেশের সেনাকর্তাদের
বৈঠকে যোগ দিতে চাইলেও তাকে যেতে দেয়া হচ্ছে না। জানা যাচ্ছে ওয়াকার উজ্জামান তিনি এখন যখন পারলেন না যে পাকিস্তানের এই সেনাকর্তাদের সফর ঠেকাতে, তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি সেনাকর্তাদের সফর থেকে নিজেকে দূরে রাখবেন। তাতেও অবশ্য নিস্তার পাচ্ছেন না। সেনাবাহিনীর ভেতরের জামায়াতপন্থীরা লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের নেতৃত্বে চরম কোনো ব্যবস্থা নেয়ার দিকে হাঁটছে। কি হতে পারে সেই চরম ব্যবস্থা? আপাতত ঢাকার সেনা মহলে ভাসছে দুটো ব্যবস্থার কথা, আইদার অর, হয় এটা নয় ওটা। এক, অভ্যুত্থান ঘটিয়ে ওয়াকার উজ্জামানকে বন্দী করা, এবং তাকে বন্দী করলেই জেনারেলের পদে আর তিনি থাকবেন না। এবং দ্বিতীয়ত, তার জায়গায় নতুন জেনারেল নতুন কোনো সেনা প্রদান করা হবে, এবং এই দ্বিতীয়টি হবে রাষ্ট্রপতির ওপর চাপ দিয়ে ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে সরিয়ে দেয়া। এই খবরও আসছে এমনও হতে পারে চাপ সহ্য করতে না পেরে ওয়াকারুজ্জামান নিজে থেকেই পদত্যাগ করবেন। এই মুহূর্তে সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ ওয়াকারুজ্জামানের বেশ খানিকটা কমে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে, কারণ তার নির্ভরযোগ্য কয়েকজন অফিসার সাম্প্রতিক অবসর গ্রহণ করার কারণেই তার এই ক্ষমতায় তার দুর্বলতা এসেছে। তিনি এখন একটু দুর্বল জায়গায়। আর নতুন করে ভারত বিরোধী হাওয়া তুলতে যেভাবে লেগে পড়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তার জামায়াত ও ইসলামী সঙ্গীরা, সঙ্গে বিএনপিরও তাতে আছে সমর্থন, তার প্রকাশ্য বিরোধিতাও করতে পারছেন না জেনারেল ওয়াকারুজ্জামান। এই খবরও পাওয়া যাচ্ছে হয়তো আজকালের মধ্যেই একটা চূড়ান্ত সংঘাত দেখা যাবে, এবং সংঘাত চূড়ান্ত জায়গায় পৌঁছলে তার পরিণামও চূড়ান্ত হতে বাধ্য। আপাতভাবে খবরটি বিশ্বাস করতে কষ্টকর হলেও এই মুহূর্তে পাকিস্তানের সামরিক কর্তাদের ঢাকা সফর একেবারে নিরামিষ উদ্দেশ্য নিয়ে যে নয়, সেটা বলাই বাহুল্য। ভারতও সেটা বিশ্বাস করে, কারণ এই মুহূর্তে দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ব্যাপকভাবে লড়াইয়ের ময়দানে উঠে দাঁড়াচ্ছে, যখন গত বছরের জুলাই বিপ্লব সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে চূড়ান্তভাবে, তখন শেষ কামড় দিতে পাকিস্তান এবং পাকিস্তানের আশীর্বাদ পুষ্ট জামায়াত ও তার সঙ্গীরা যে এগিয়ে আসবেই সেটা ধরে নেওয়া যায়। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সরকারকে কিছু বলছেন না বটে, তবে পাকিস্তানকে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ঠেলে দিচ্ছেন উপমহাদেশকে অশান্ত করার কাজে। দেশের মধ্যে যত পরিস্থিতি ট্রাম্পের বিরুদ্ধে যাবে, এবং যেটা ভয়ঙ্করভাবে গেছে, ওখানে তার যে ট্রেজারি যে অর্থ বিল সেগুলো আটকে দিয়েছে সেনেট। সুতরাং দেশের মধ্যে যত পরিস্থিতি ট্রাম্পের বিরুদ্ধে যাবে, ততই তিনি পাকিস্তানকে উস্কে দিয়ে ঝামেলা পাকাবেন এই অঞ্চলে। ভারত যেভাবে রাখাইন প্রদেশে সেনা মজুত করেছে আমেরিকার রাগের, সেটাও একটা কারণ। প্রকাশ্যভাবে নিশ্চিত তথ্য আছে যে 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশ সামরিক নেতৃত্ব পাকিস্তান সফর করেছে, এবং সামরিক প্রশিক্ষণ সহযোগিতা প্রসঙ্গে দুদেশের বৈঠক হয়েছে। ঢাকার ভেতরে পাকিস্তানি সামরিক উপস্থিতি ও ইতিপূর্বে চেক অ্যান্ড স্নেক সংশ্লিষ্ট ময়দানি ভিজিট নিয়ে আঞ্চলিক সংবাদ মাধ্যমে জল্পনা যে শুধু জল্পনা নয়, সেটা যে বাস্তব সে প্রমাণও মিলেছে। 2025 সালের 13 থেকে 18 জানুয়ারিতে এএফডির পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, যিনি পাকিস্তানপন্থী সেনাদের নেতৃত্বে দিচ্ছেন, যিনি সেই কামরুল হাসানের নেতৃত্বে 6 সদস্যের বাংলাদেশ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। 3 বাহিনীর প্রধানদের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করে এবং প্রশিক্ষণ সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এটি আইএসপিআর সূত্রেও পর্যন্ত প্রকাশিত হয়েছে, এবং সরকারি সংস্থা ও জাতীয় গণমাধ্যমেও এ খবর সেখানেও প্রকাশিত হয়েছে। এই দিকটি দেখায় যে ঢাকা ইসলামাবাদ যে সামরিক পর্যায়ে তাদের যোগাযোগ খুবই গাঢ় হয়েছে এবং গাঢ়তর হচ্ছে। 2025 সালের এপ্রিল মেতে ভারতের গণমাধ্যম ও বিশ্লেষক পরিমণ্ডলে রিপোর্ট ও টক শোতে
বাংলাদেশের লালমনিরহাট রংপুর এলাকায় প্রস্তাবিত এয়ারবেস, চীনা টেকনিক্যাল ইন্সপেকশন এবং শিলিগুড়ি করিডোরের স্পর্শকাতরতা এবং পাকিস্তানের সেনা কর্তাদের বাংলাদেশ সফরে এই অঞ্চলের ভিজিট, এগুলো নিয়ে আলোচনার বৃদ্ধি দেখা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। কারণ এগুলোর ভারতের নিরাপত্তা দৃষ্টিকোণ নির্দেশ করে। ভারতের কাছে আরো একটা চিন্তার খবর হলো বাংলাদেশ ও তুর্কির মধ্যে ক্রমশ বেড়ে যাওয়া সামরিক সম্পর্ক। তুর্কি, পাকিস্তান ও বাংলাদেশ মিলে নতুন একটি সামরিক জোট তৈরি হয়েছে ও সেই জোট ক্রমশ জমাট হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান এই জোট নিয়েও খুশি নন। তিনি কিন্তু পাকিস্তানের এই যে তুর্কি সেনা প্রতিনিধি দল, পাকিস্তানের সেনা প্রতিনিধি দল, তাদের সঙ্গে তিনি কিন্তু দূরত্ব মেনটেন করে চলছেন। ওয়াকারুজ্জামানের মূল কথা হলো যে সম্পর্ক প্রত্যক্ষভাবে ভারতকে রাগিয়ে দিতে পারে তেমন সম্পর্কের মধ্যে বাংলাদেশের যাওয়া উচিত নয়। কিন্তু ব্যর্থ শাসক ইউনূস দেশের মানুষের নজর তার ব্যর্থতার দিক থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের সামরিক কর্তাদের ডেকে নিয়ে আসছেন ঢাকায়। আর ধর্মের জিগির তুলে দেশের মানুষকে ভুল বোঝাতে হুঙ্কার তুলছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ওই যে ইসলামপন্থী জামায়াতি এবং তার সঙ্গীরা। এর পরিণতি কি হতে পারে সেটা জানেন ও বোঝেন জেনারেল ওয়াকার, কিন্তু প্রকৃতিগতভাবে তিনি আবার নরমপন্থী। বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস তার নেই, ইচ্ছা থাকলেও। এটা দেখা গেছে গত বছর 5 আগস্টে নাগরিকদের জানমালের দায়িত্ব নিজের কাঁধে নিয়েও যিনি ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন। নিজের জামায়াতি ব্যাকগ্রাউন্ডের চাপে শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গেই যিনি তখনও নিষিদ্ধ জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকে বসেছিলেন মন্ত্রিসভা গঠনের উদ্দেশ্যে। এরপর গত 1 বছর ওয়াকারুজ্জামানের ইতিহাস হলো 1 পা এগিয়ে গিয়ে 3 পা পিছিয়ে আসা। তার ফল তিনি এগোতে পারছেন না, পিছিয়েই যাচ্ছেন ক্রমশ। আজ দেশের এই করুণ অবস্থা এই জন্যেই। কৃতকর্মের ফল পেতেই হয় সবাইকে। আজ পাচ্ছেন জেনারেল জামান। যদি আজকালের মধ্যে খবর পান যে ওয়াকারুজ্জামান তার পদে আর নেই, অবাক হবেন না, কারণ এটাই হচ্ছে স্বাভাবিক প্রতিপাদ্য, এটাই স্বাভাবিক পরিণাম। আবার এমনও হতে পারে দেয়ালে পিঠ থেকে গেলে বেপরোয়া মানুষ যেমন হঠাৎ সাহসী হয়ে ওঠে, তেমনটাও হতে পারেন তিনি। উল্টেও দিতে পারেন মোহাম্মদ ইউনূসের সিংহাসন, সেই সম্ভাবনাও আছে। কিন্তু এমনটা যে হতে পারে এটা ভেবে উপদেষ্টাদের একটা বড় অংশ কি হয় এই পরিস্থিতির মধ্যে না থেকে নিরাপদ পলায়ন বা সেলফ এক্সিট খুঁজতে শুরু করে দিয়েছেন। এমনকি ভারতেরও বিভিন্ন মহলে তারা তাদের লোক পাঠাচ্ছেন, খবর নিচ্ছেন। যার কথা বলেছেন, এই কথা বলেছেন স্বয়ং এনসিপি দলের কর্ণধার তথা জুলাই বিপ্লব বা জুলাই ষড়যন্ত্র যেটাই হোক না কেন, তার মধ্যমণি নাহিদ ইসলাম স্বয়ং। যে কোনো মুহূর্তে বড় খবর পাওয়ার জন্য তৈরি পক্ষ থেকে বলা হচ্ছে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা সম্ভব। সালাদিন, তার মানে গণভোটের বড়ি গিলছে বিএনপি। এখন এইটা গিলেও কিন্তু শান্তি নেই। শান্তি নেই এই কারণে জামাত বলতেছে গণভোট আগে হইতে হবে, আর বিএনপি বলতেছে একই দিনে হবে। দেখেন বিএনপি শিফট করলো, কিন্তু আগে বলা হচ্ছিল যে জুলাই সনদের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো একটা সমঝোতা হবে, তারপরে নির্বাচন হবার পর নির্বাচিত সংসদ 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে ধীরে ধীরে পর্যায়ক্রমে। কিন্তু এটা সেই অবস্থায় থাকতে পারেনি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপার। বিএনপি প্রথমে বললো ডিসেম্বর, সেখান থেকে সরে যেয়ে চলে গেল মানে ফেব্রুয়ারিতে। এই যে ধাক্কায় ধাক্কায় অবস্থান যে বিএনপি সরতেছে, এটা কিন্তু বিপদ। নির্বাচনটা আমাদের আরো আগে হয়ে যাওয়ার কথা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ক্ষমতায় আনছে সেখান থেকে ঊর্ধ্বে 6 মাস, অনেকটা নেপালের মতন। এই যে টানতেছে, এখন দেখেন নাহিদ ইসলাম কি বলতেছে যে উপদেষ্টারা সেফ এক্সিট পাবে না, সেফ এক্সিট নিতে হবে, তারপরে তারা বেইমানি করছে, করছে তা করছে। এই যে কথাবার্তাগুলো, তার মানে উপদেষ্টা পরিষদকে বিতর্কিত করতেছে। এখানে কিন্তু বিতর্কিত আমি যতটুকু বুঝি যে হাতে গোনা 4-5 জন হয়তো নানান রকম কর্মকাণ্ডে জড়াই গেছে। তারা মনে করতেছিল যে
এই ইউনূস সরকার যতদিন আছে তার উপর মানে কি বলে শহর হয়ে লম্বা সময় থাকা যাবে, কিন্তু এখন বুঝতেছে থাকা যাবে না। তো না থাকার কারণে শেষ বেলায় অনেক কিছু করছে। তারা এই পতিত সরকারের বহু লোকদের মানে সম্পদ রক্ষা করার চেষ্টা করছে। একজন উপদেষ্টার স্বামী শুনলাম যে সে নাকি ওই নসরুল হামিদ বিপুল পরিমাণ সম্পত্তি ইজারা নিছে, মানে সেগুলি ঠেকাচ্ছে। হ্যাঁ, যাই হোক, আমার কাছে প্রমাণ নেই, আমি এগুলির নাম বললাম না, কিন্তু ইঙ্গিত দিয়ে গেলাম যে এগুলি যদি সত্য হয় দুঃখজনক হবে। তো এই কারণে কেন এক্সিট নিতে হবে, সেফ এক্সিট নিতে হবে, কারণ এমন কর্মকাণ্ড করছে যে পরবর্তী যে সরকার যারা আসবে তারাও তাদেরকে রেহাই দিতে পারবে না। তো গেল এই অবস্থাটা। তো যেটা হলো ডিসেম্বর থেকে সরে গেল ফেব্রুয়ারিতে, এখন তাও শান্তি নেই। ওই জামাত বলতেছে যে পিয়ার লাগবে, পিয়ার ছাড়া হবে না। এই ঠেলাঠেলি করতে করতে এখন বলে গণভোট। আচ্ছা, গণভোট আগেই হইতে হবে, আগেই সাংবিধানিক আদেশ হইতে হবে। আর বিএনপি একটু কাবু হয়ে মানে গণভোটের টিকাটা গিলে এখন বলতেছে একই দিনে করলে মানে খরচটা কমবে, একই দিনে দুটা নির্বাচন পাশাপাশি থাকলো, ভোটার একবারে দিয়ে গেল, তাতে খরচ কমবে। কিন্তু আলটিমেটলি ওই যে প্রথম যে অবস্থানটা, সেই অবস্থানটায় সমস্যা কি ছিল আমি বুঝলাম না। কেন রাজনৈতিক দলের নেতারা প্রতিনিয়ত আসামির মতন করে কমিশনে যে হাজির হচ্ছেন, আলোচনা করতেছে, এটা তো কোনো দরকার ছিল না। মোটা দাগের কয়েকটা কমিটমেন্ট করা, যেটা 3 জোটের রূপরেখা ছিল, ওই ধরনের। এবার তখন তো আর মানে হুঁশ হয়নি। এরশাদের 9 বছর ওই পুরো গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এরশাদের স্বৈরশাসন, আমরা যতই বলি না কেন, মিলাই দেখেন এরশাদের শাসনামল আর হাসিনার শাসনামল, এটা ছিল ফ্যাসিস্ট শাসনামল। বরং ওই সময় যে আমরা এরশাদের শাসনামলকে ফ্যাসিস্ট বলতাম, এটা লজ্জাজনক, এটা ভুল। ইতিহাস এখন ভুল প্রমাণ হবে যে এরশাদ ফ্যাসিস্ট ছিল না, কিন্তু করার উপায় ছিল না। সে যে